সুস্বাগতম শ্রী বিমল এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে জয়গান ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত কবি প্রণাম 1431 এতদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তারই কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। যদি এই জাতীয় অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আর দোকানে কাজ করতে আমরা শুনেছি, বইতে পড়েছি। 5 টাকা বেতনে কাজ করতেন নজরুল ইসলাম। আর পরবর্তী সময়ে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তারপরে নিজের ছেলেদের নামগুলো আমি একসময় পড়তে গিয়ে দেখেছিলাম, নাম আছে এরকম কাজী অনিরুদ্ধ, কাজী সব্যসাচী, কৃষ্ণ নামও আছে ছেলের নাম। যে ছেলে মারা গেছিল বুলবুল বলে আমরা জানি। আর জীবন দর্শনে যে সত্যি সত্যি সাম্যের প্রকাশ ঘটেছিল সেটা আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর জ্যোতির্ময় রয় স্যার বলবেন। আমাদের রবীন্দ্রনাথ আর নজরুলের বিভিন্ন দর্শনের কথা স্মরণ করবেন। আমি শুধু এইটুকুই বুঝেছিলাম, ভালোবাসো প্রেমে হও বলি চেয়েও না তাহারে, আকাঙ্ক্ষার ভর নহে আত্মমানবে। আমাদের আকাঙ্ক্ষার বস্তুটা ভালোবাসাতে নয়, ভালোবাসতে পারি। ওইটাকে বলছেন এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। সুখের সঙ্গে প্রেমের কত তফাৎ। আমরা এসব কথা আরো বিশেষভাবে আরো একটু ইলাবরেটলি শুনবো আমাদের অধ্যাপক স্যার, বিশেষ অতিথি ডক্টর জ্যোতির্ময় স্যারের কাছ থেকে। আমি এখনই আমাদের বিশেষ অতিথি ডক্টর ননী ভট্টাচার্য প্রীতিমোহন আর প্রথম কলেজে এলাম এই মহাবিদ্যালয়ে। আমন্ত্রণ পেয়েছিলাম কয়েকদিন আগে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অমিত কুমার প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসার শুভেচ্ছা জানাই এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর অভিজিৎ কুমার দেব। ছোট নয়, বড় নয়, এবং কাজী নজরুলের সেই গানটা আমি আমার বক্তব্যের ভিতরে আমার জীবনে কিছু স্মৃতিকথা হয়তো নিয়ে আসবে। এটা একটা অনুষ্ঠান রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে। আমি রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুটো বরেণ্য কবিকে নিয়ে অবশ্যই করবো। তার আগে আমার ব্যক্তিগত জীবনে কিছু কথা এখানে হয়তো উঠে আসবে। আমার শৈশবে যখন আমি স্কুলের ছাত্র, তার 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন আমাদের স্কুলে একটা ঘটনা ঘটেছিল। যখন আমি
এই মহাবিদ্যালয়ে আসি তখন রাস্তা থেকে আমার মনে পড়ে গেল। বিষয়টা যখন মনের ভিতরে উঠে আসছে তখন এই প্রকাশ করার এই জায়গাটাকে আমি আর পারছি না। সেটা হলো হঠাৎ আমাদের স্কুলে একটা প্রস্তাব করেছে কি না, সেখানে লেখা রয়েছে রবীন্দ্রনাথ আর নজরুলকে একই মায়ের পেটে খায়, যে তাদের জন্মদিন একসঙ্গে পালন করা। রবীন্দ্রনাথ ও নজরুল আর একই মায়ের পেটে খায়, তাদের জন্মদিন একসঙ্গে পালন করা হবে। এই বিষয়টা ছোটবেলায় অত গভীরভাবে উপলব্ধি করতে পারিনি, কিন্তু যত বড় হয়েছে দিন যত এগিয়েছে এই কথাটার মর্ম বুঝতে পেরেছি। সত্যিকার সহজ ভাই নয়, কিন্তু বাঙালি কখনো তাদের এই দুই ভাই এটা কোনোদিন ভাবেনি। তারা একই নজরুলের সেই বিখ্যাত কবিতার কথা মোরা একই এই গল্পে আসতে যখন এই মহাবিদ্যালয়ে দুজনের অবস্থে নিয়ে যখন অনুষ্ঠান হচ্ছে তখন সত্যি আমার ভালো লাগছে যে এই বিখ্যাত ব্যক্তিদের একসঙ্গে পাশে রেখে কোনো অনুষ্ঠান যদি হয় সেটা কোনো বিশেষ নয়। সেখান থেকে আমার বলা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে অনেকে জেনে থাকবেন যে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে দুটো ক্যাম্পাস, একটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর দ্বিতীয়টা হল দ্বিতীয়ের ধারে বড়বাজার মধ্যে। দ্বিতীয়ের ধারে যে ক্যাম্পাস বসবাসী সেখানে বাংলা ভাষা সাহিত্য থেকে শুরু করে ইংরেজি অনেকগুলো বিষয় পড়ানো হতো। আর এটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সেখানে নাটক অঙ্কন এই বিষয়গুলো সেখানে পড়া হতো। আমাদের কাছে সবচেয়ে খুশি ছিল 25শে বৈশাখ। কেন না, ওই 25শে বৈশাখ ওই দিনটাতে আমাদের দুই বাড়ি একসঙ্গে মিলন হতে পারে। কারণ আমরা যখন ছাত্র ছিলাম আমাদের দায়িত্ব করতো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেখানে কবির জন্ম, তার বিভিন্ন ঘরে আমাদের দায়িত্ব করতো। এইগুলো দায়িত্ব করতো ওই দেশ বিদেশের অসংখ্য জ্ঞানী কবি মহৎরা আসতেন। ওই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সমস্ত ঘর তুলে দেওয়া হবে, জনসাধারণ করবে। আমরা থাকতাম দায়িত্বে এক একটা ঘরে। তো এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্রনাথকে যেন পরে দেখতাম ঘুরে বেড়াচ্ছে। জানালা পাশে পুরনো বটগাছ দেখতে এই ছোট রবি একদিন এত বড় হয়েছে এবং তার ভিতর সমাজের দেশে এত গভীরে পৌঁছে গিয়েছে যে আমরা কোনো মুহূর্তে ইচ্ছে করলে রবীন্দ্রনাথের দৃষ্টি করতে আসতে পারি না। রবীন্দ্রনাথের চেতনা, রবীন্দ্রনাথের কর্ম আমাদের মধ্যে গভীরভাবে পরিণত হয়ে গেছে। বাঙালি ইচ্ছে করে রবীন্দ্রনাথকে খুঁজে থাকতে পারে না। রবীন্দ্রনাথ আমাদের দিয়েছেন বাবু এবং কবি কত নির্ভীকভাবে থাকতে পারে। এই রবীন্দ্রনাথকে ঠাকুরবাড়ি থেকে যখন দায়িত্ব দেওয়া হল পরিবারের কাজে পূর্ববঙ্গে শিলায় যখন বাজার করে যখন তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন বসে বসে সারাদিন এবং সারাদিন তার পরিবারের কাজ দেখার সাথে সাথে নাগরিক জীবনে বেরিয়ে জীবন গ্রাম জীবন সেখানকার মানুষ জীবনকে যখন দেখছে আর পরিবর্তন তার প্রধান পক্ষে
রবীন্দ্রনাথের যে সমস্ত স্কুলের অংশগ্রহণ রয়েছে তা থেকে এবং তাদের ভিতরে তার প্রধান অপরণ রবীন্দ্রনাথের সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে বিশ্ব ভাতৃত্ব বোধ। রবীন্দ্রনাথ কখনো সংস্কৃত চিন্তা চেতনার যা বলছিলেন না, তার চরিত্র এতটা গভীর, শুধু যে বাঙালি বা ভারতবর্ষের যে সমস্ত অন্তরাষ্ট্রীয় ভগবানকারী মানুষের কাছে করতে হয় গোটা বিশ্বে লিখেছেন এবং দেখার সাথে সাথে তার পরিবর্তন তার সাহিত্য এবং তিনি তাই হয় সাহিত্যের পাশাপাশি শিল্প সংস্কৃতির যত রূপ যত আমি আগে সবটাই জোড়ার সাথে কাজে পারি এই পরিবর্তনের রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা বড় সেটা হচ্ছে এই জগৎসাধারণের ভিতর সাধারণ মানুষের সাহিত্যের যে ধারা বিভিন্ন কাল ধরে সাধারণ মানুষের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা বা লেখার বিষয়গুলো হয়তো বুঝতে না পেরে অনেক সময় আমরা ভুল ব্যাখ্যায় চলে যাই, কিন্তু পরবর্তী সময় সেগুলো আমরা সংশোধন করি না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন এই কাজটা করতেন না। যখনই তার মনে হয়েছে যে কোনো কিছু বিষয় সময় উপযোগী নয় বা তার মধ্যে কোনো ভুল রয়ে গেছে, নির্দ্বিধায় তিনি স্বীকার করতেন এবং তার সংস্কার করে নিতেন। একজন মহৎ ব্যক্তিত্বের এটাই সব থেকে বড় গুণ। আরেকটা বিষয় রবীন্দ্রনাথের মধ্যে ছিল, সেটা হচ্ছে আমাদের গ্রাম জীবনের ভিতরে অজস্র সঙ্গীত প্রবাহমান ছিল, যেটাকে আমরা বলতে পারি লোকসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণভাবে এই লোকসঙ্গীত আকর্ষণ করেছিল এবং তার যে সমস্ত সৃষ্টি সঙ্গীতের জগতে তার অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথ এই গ্রাম্য লোকসঙ্গীতের কাছে বা তার থেকে অনেকটাই তিনি নিয়েছেন এবং শুধু নিয়েছেন বললে ভুল হবে। এবং সরাসরি তিনি তার গোড়া উপন্যাসে লালন শাহের যে বিখ্যাত গান হাজার ভিতর অনেক পাখি, সেটাকে নির্দ্বিধায় ব্যবহার করেছে। রবীন্দ্রনাথ অবাক হয়ে বলেছেন যে সাধারণ মানুষের থেকে এত সহজ সরল ভাষায় জীবনের অন্তরের গভীর যে দর্শন সেটা ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে তার অন্তরতম তার সাধনায় লিপ্ত থেকেছে। তার গীতাঞ্জলি পর্বের যে সমস্ত কাব্যগ্রন্থ রয়েছে, যে ঈশ্বর চেতনা তার ভিতরে আমাদের যে গ্রাম জীবনের ছড়িয়ে থাকা লোকদর্শন তার অদ্ভুত রকমভাবে বিলম্বিত আমরা শুনতে পাই। রবীন্দ্র দর্শন এবং চিন্তা চেতনা আলোচনা সুদীর্ঘ বিষয়, সময়েরও ব্যাপার রয়েছে। কিন্তু একটা বিষয়কে এখানে আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাই, সেটা হলো আমরা বেঁচে আছি, আমরা প্রত্যেকে বাঁচতে চাই, প্রত্যেকে কিছু না কিছু কাজ দেখে যেতে চাই, কিছু করে যেতে চাই প্রতিদিন প্রতি মুহূর্তে। তার জন্য আমাদের ঘর সাজানো, টাকা গোছানো, আরো কত কিছু না বৈষয়িক বিষয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। কিন্তু রবীন্দ্রনাথের দর্শন ছিল কেমন করে বাঁচব, বাঁচি তো সবাই, কিন্তু কেমন করে বাঁচব, এই অন্তরতম জিজ্ঞাসা রবীন্দ্রনাথের এবং তার উত্তরও রয়েছে তার কাছে। এবারে আমি ফিরে যেতে চাই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরে বেরিয়ে শান্তিনিকেতনের কথা। বীরভূম জেলা এমনিতেই রুক্ষ শুষ্ক কঠোর, সেই রকম জায়গায় গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে সারা বিশ্বের জ্ঞানীগুলি মহৎদের একটা মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল। ওখানে রয়েছে আর একটি মিউজিয়াম,
আপনারা বা প্রিয় ছাত্রছাত্রী তোমরা যদি কোনোদিন যাও সেই শান্তিনিকেতনের মিউজিয়ামে, তাহলে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন করে বাঁচতে হয়। দীর্ঘ ৮১ বছরের জীবনে একটা মুহূর্ত, একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর নষ্ট করেননি। সেখানে গেলে দেখতে পাবে যে সামান্য একটা চামড়ার টুকরো সেলাই করে করে তিনি বইয়ের কভার তৈরি করছেন। অর্থাৎ তার কাছে কোনো কাজ ছোট নয়, প্রতি মুহূর্তে তিনি ব্যস্ত থাকতেন কাজের মধ্যে দিয়ে। তার লেখায় রয়েছে অজস্র কাটাকুটি, সেই পাতাগুলো তিনি ফেলে দিতেন না। অদ্ভুত ব্যাপার, শিল্পের জগতে অঙ্কনের ক্ষেত্রে নতুন দিশা তিনি দেখালেন। সেই কাটাকুটির অংশগুলো তুলে তুলে আরো কিছু তাকে কালির চোখ বেশি লাগিয়ে এক একটি অবয়ব, এক একটি চিত্র তিনি ফুটিয়ে তুললেন, যা সত্যি অসাধারণ, অবাক করার মতো। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেখানেই হাত দিয়েছেন, যে ক্ষেত্রে সেখানেই শোনা পড়েছে। এমন কখনো ঘটেনি। একই জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলছেন, বারবার বলছেন। তিনি প্রতি মুহূর্তে নিজেকে পরিবর্তন করে করে নিয়ে গেছেন সময়ের সঙ্গে সঙ্গে। মৃত্যু ভয় তার প্রথম জীবনে থাকলেও তিনি মৃত্যুকে জয় করেছেন। মৃত্যুর কাছে হাত কোনোভাবে স্বীকার করেননি। মৃত্যুর চেয়ে নিজেকে বড় বলে ঘোষণা করে গেছেন। যে মানুষ রোগ সজ্জায় শুয়েও তার পরক ফিরে গেছে, কিন্তু তার স্মৃতিশক্তি এবং তার মুখ থেমে থাকেনি। তিনি জানতেন মৃত্যু দুঃখের তপস্যায় জীবন, তাই এই জীবনে যতদিন মৃত্যু না আসছে ততদিনই আমাদের কর্মই পারে আমাদের এই জীবনকে অনন্তকালের জন্য কারো কারো স্মৃতির মণিকোঠায় তুলে রাখতে। তাই কর্মহীন ভাবে বসে থাকা, অলস ভাবে বসে থাকা এই রবীন্দ্রনাথের চিন্তা চেতনায়, দর্শনে কোথাও নেই। তাই কর্মবাদ এবং আর একটা মতবাদ তার ভেতর পায়, সেটা হচ্ছে পলায়নবাদ, যেটা তারাপদ চরিত্রটি রয়েছে অতিথি গল্পে, সেখানে পলায়নবাদের কথা পায়। অর্থাৎ রবীন্দ্রনাথ কখনো কোনো জায়গায় বেশি দিন স্থির থাকতেন না, একই ভাবনা নিয়ে বসে থাকতেন না। এই চরিত্রটার ভিতর দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই বিশ্ব প্রকৃতির সঙ্গে যে অন্তরের নারীর গভীর যোগাযোগ সেটি। তাই তিনি এই গোটা পুরো এই মহাকাশ, এই মহাবিশ্বের যে অন্তরতম রহস্য জানার চেষ্টা করছেন, ধরার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, তিনি দার্শনিক। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বসে আছেন, রাষ্ট্রবিজ্ঞানেও রবীন্দ্রনাথের অবদান রয়েছে। শুধু তাই নয়, দর্শন রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও অবশ্যই শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান কোনোভাবেই করার নয়। গোটা বিশ্ব রবীন্দ্রনাথকে আজও সমর্থন করে চলেছে। তাই এই উত্তরবঙ্গের মতো এই প্রান্তিক অঞ্চলে যেখানে অনেক প্রতিকূলতা রয়েছে, কলেজগুলোর অনেক সমস্যা রয়েছে, তা সত্ত্বেও এই কলেজগুলোতে যখন এই ধরনের অনুষ্ঠান হবে তখন অবশ্যই যারা ছাত্রছাত্রী রয়েছে অনেক প্রতিকূলতা সত্ত্বেও তোমরা কলেজে আসো, চেষ্টা করো নিজেরাও এই রবীন্দ্র দর্শনকে উপলব্ধি করা। রবীন্দ্রনাথের পাশাপাশি এবার আসা যাক কাজী নজরুল ইসলাম। ঠিক উল্টো চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবেশে তিনি বড় হয়েছিলেন সেখানে বাহুল্য ছিল না, ঠিক আছে, ছোটবেলায় অর্থ তাদের হাতে দেওয়া হতো না, ঠিক আছে, কিন্তু সেটার অভাব কিন্তু কখনোই ছিল না। আর বিপরীতে যদি কাজী নজরুল ইসলামকে দেখি তাহলে দেখব যার ছোটবেলা থেকেই নৃত্য সঙ্গীত, দারিদ্র, যার ছোটবেলা থেকেই জীবনের সংগ্রাম,
যার নামটা পর্যন্ত ছোটবেলায় কাজী নজরুল ইসলাম ছিল না। কাজী নজরুল ইসলামের নাম ছিল দুখু মিয়া। কেন দুখু মিয়া? তার কারণ হচ্ছে কাজী নজরুল ইসলামের পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ আর মাতা জাহেদা খাতুন। জাহেদা খাতুন কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী। পরপর 4টে পুত্র সন্তান হয়ে মারা যায় জাহেদা খাতুন। পঞ্চম কাজী নজরুল ইসলাম, যে প্রথম 4টে সন্তান ছিল তাদের নামকরণ পর্যন্ত হয়নি। পঞ্চম সন্তান কাজী নজরুল ইসলাম, তাই তার নাম রাখা হয়েছিল দুখু মিয়া। এই দুঃখের পরিবারেই জন্ম কাজী নজরুল ইসলাম। আরো দুঃখের কথা, 1899 কবির জন্ম। মাত্র 9 বছর বয়স যখন কবি, তখন তার বাবা মারা যায়। তার এখন 9 বছর বয়সের শিশু পিতৃহারা, তার এই জগৎ সংসারে আর কে আছে? একমাত্র মা ছাড়া তার কেউ নেই। প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যা শিক্ষা সঙ্গে সঙ্গে বারবার তাকে ছাড়তে হয়েছিল তার শিক্ষা। এবং শুধু তাই নয়, যখন 10 বছর বয়স মাত্র, তখন তিনি বক্তব্যের শিক্ষকতা করছেন। তিনি মোল্লাগিরিও করছেন ওই অল্প বয়স থেকে। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পরে পড়া ছেড়ে দিতে হয়। জৌকিলের কবিগানের দলে, লেটোর দলে, সেখান থেকে বেরিয়ে বাবুর্চির কাজ তাকে করতে হয়। করতে হয়েছে রুগীর দোকানে কাজ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যদি আমরা পাশাপাশি কাজী নজরুল ইসলামকে রাখি, তাদের শৈশবকে যদি রাখি, তাহলে দেখব যে পরিবারের অভাব অনটনের মধ্যে থেকেও জীবনকে বাঁচিয়ে রাখার জন্য নানা কিছু কাজের ভেতর ঢুকে পড়তে হচ্ছে কাজী নজরুল ইসলামকে। 1916 কবি বয়স 17 বছর, শিয়ালসোল স্কুলের শিক্ষক, বিপ্লবী যুগান্তর দলের জীবনানন্দ ঘটক তার প্রভাবে প্রভাবিত হয়ে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছিলেন কাজী নজরুল ইসলাম। ঠিক তার পরের বছর 1917, যখন চলছে গোটা বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ, সেই সময় 49 নম্বর বাঙালি পল্টনের সৈনিক হয়ে চলে যান লাহোরে। লাহোর থেকে নৌসেরাতে, এবং সেখানে থেকে 1918-তে প্রথম কাজী নজরুল ইসলামের ব্যাপার বাংলার গল্পে। 1919-এ নিজের বাউফলের আত্মকাহিনী নামে গল্প, যেটা মুদ্রিত হয়েছিল প্রথম তার মুদ্রিত গল্প সংবাদ পত্রিকায়, বাউফলের আত্মকাহিনী। যার লেখাগুলোর নাম, গল্পের নামকরণ থেকে বোঝা যায় যে তাদের জীবনে, তাদের নয় অবশ্যই কাজী নজরুল ইসলামের জীবনে, তার ব্যক্তি জীবনের প্রভাব তার নিজের লেখার ভেতর ব্যাখ্যার গান আর বাউফলের আত্মকাহিনী। অর্থাৎ সহজভাবে বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার মধ্যে ছিল জীবন সংগ্রাম, যে তার যত বেশি ঝড়ের সাক্ষী থাকে সে তত বেশি দীর্ঘজীবী। অল্পতে ভেঙে পড়লে তার মধ্যে আর কিছু থাকে না। তাই হাওয়া তোলা বারবার এসেছে কাজী নজরুল ইসলামের। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন,
অপূর্ব নৃত্য পরিবেশন সালুরয় জ্যোতিরয়কে আমাদের বাংলা বিভাগের পক্ষ থেকে তথা আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাই। এখন আমাদের আমি একটু আগে একটা বিষয় ভাবছিলাম যে রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে এখনো চর্চা করেন, এই বয়সেও তিনি সাহিত্য চর্চা করে থাকেন এবং সময় পেলেই আমরা যারা কম বয়সী ছেলে অধ্যাপক হয়েছি হয়তো অতটা রবীন্দ্রনাথকে ভালোবাসতে পারিনি, তিনি এই বয়সেও রবীন্দ্র চর্চা করেন এবং আমাদের সঙ্গে বিশেষভাবে ওই বিষয় নিয়ে আলোচনাও করেন। সেই সাহিত্যপ্রেমী মানবর শ্রী নন্দলাল দাস মহাশয়কে আমি তার সুন্দর একটি কবিতা আবৃত্তির মাধ্যমে পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মানবর শ্রী নন্দলাল দাস মহাশয়। আপনার হাতে দিন জ্বালালে গরম তৈরি করব অজাত শত্রু হলরবে পিতার মনে আসি পিতার ধর্ম শুনিতে শুনিতে মুখে ফেলিল রাজপরিষদে স্বপ্ন যন্ত্র অনলালকে ভদ্র রাজা কহিল শত্রু রাজ্য নাশবে ব্রাহ্ম রাজা লাল নাই ভবে পূজা করিবা এই কথা যেন মনে না ভুলিলে বিপদ হবে সেদিন সারদ বিবাহ অবসানে নামে লাগি পরিচালিত চলতে নাই যা পুষ্পপতি ভাড়ায় বই যা তার সাইডে চলতে নাই যা দেওয়া সারা শ্রীমতী সবাই মহিষ কহিলাম একবার নাইকি মনে অজাত শত্রু করে না সুখে করিতে অর্থ বর্ণনা ফুলের ভিতরে করিতে চেতনা অথবা নির্বাণ তারকে ফিরে জ্বালা করে ধীরে গরু অঙ্গীকার ধরে সম্মুখে রাখি স্বর্ণ মুকুট আদিতে তিলকে দীর্ঘ দূর আদিতে তিলকে তাকে দূর সমাপ্তি মার করে শ্রীমতী আত্মীয় লেখা কালকে তার হাত হইল কি সাহস বলে যাবে জীব পূজা এখন যা চলে যেগুলো দেখিবে ঘটবে তাহলে ভীষণ বিপদতা অন্তরবী রশি আবায় পুরা জানালা ধারে
কুমারী শুক্লা বসিয়ে কাহিনী করিতে নিরঞ্জন আত্মকাহিনী চমৎকৃত রচনে তিনি জানিয়া হয়েছিল তাকে খুচরাটি ঘুমে দ্রুত বলে গেল কাছে কহে সাবধানে তা কানে কানে রাজা হয়ে সে না জানে এমন করে জীবনের সঙ্গে এই কোনো বাসনে হয়েছে প্রভু পূজা তুমি ঘরে 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 দিবসের শেষ আলোক মিলানো চৌধনগর করে পথজনহীন মরকুলা হওয়ার আরতি ঘন্টা 15 কাছে শারদর মিশিও খাদ্য ফিরে তারা উন্নয়নে শিক্ষকবাদে মাঝের অভিযান মন্দিরা দলের সন্তান গান মন্ত্রণা সভা অবসমাধান লাগে এমন সময়ে রাখাদের প্রহরিত লোক রাজার বিজন্য কানন বাজারে বলে গহন অর্ডারে জড়িতেছে কেমন কেমন সাথে সাথে মালা ভক্ত বিমানের পুরো খরচ যখন দুই ঘরে দুর্মতি হরিবার করে করি আরতি মধুর কণ্ঠে শুনিত শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুক্র আসাম খবরে পরিদর্শন করিতা সেদিন রাজা কাননে সুপদমূলে গহন আধারে নীরবের নেতৃত্বে দেবীর জগিতে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় এখন আমরা রবীন্দ্র নৃত্য পরিবেশনের জন্য মনীষা রয় ও অঙ্কিতা অধিকারী মায়াবলমী হারিণী এখানে নৃত্য করার জন্য আমি মঞ্চে আসার প্রসাদ শুরু করছি। বিদ্রোহী কবি নজরুল নারীকে শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে আহ্বান জানালেন তার কবিতা। সর্বরূপ অলঙ্কারে চক্ষু মুড়িতে নারী পরিণত হয় বন্দিনী বল কোন সে অত্যাচারী। আপনারই আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ফিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা।
চোখে চোখে আজ জানিতে পারো না, হাতে রুলি পায়ে মন, মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকড়। যে ঘুমটা তোমার করিয়াছে বিরু, ওরাও শিরাবরণ। দূর করে দাও দাসের চিহ্ন, যথাযথ আবরণ। ফোন আসে নাকি? ধন্যবাদ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের বাংলা বিভাগের অধ্যাপক
মান্যবর শ্রী বিমলচন্দ্র সাহা মহাশয় এবং আমি দুজনে মিলে নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি আবৃত্তি করেছি। আসলে ছোট্ট বয়সে আমরা ওই ভোর হলো জোর হলো কুকুরমণি ওঠরে বা বাবুদের চাল পুকুরে কত পড়েছি। হঠাৎই আমাদের বিমল স্যার বললেন লিচুচোর কবিতাটি খুব সুন্দর ছোটবেলা পড়তাম, তো সেটা একবার ইচ্ছে হলো, এই জন্য কিছুটা আমি আর কিছুটা বিমলদা মিলে দুজনে মিলে সুন্দরভাবে চেষ্টা করতে। আপনারা অন্যান্য ক্ষেত্রে ডুয়েটের দেখেছেন যে যৌথ নৃত্য, সমবেত নৃত্য। আমরা আজকে যৌথ কবিতা পাঠ করছি। ঠিক আছে, আমরা শুরু করছি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা থেকে লিচুচোর। এটা আমাদের শৈশবকে জাগরিত করবে অবশ্যই। বাবুদের তাল পুকুরে বাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না কিছু এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে আবার কাছতে গিয়ে কাছে যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি, ও বাবা হঠাৎ করে উড়েছি সরাত চলে। পড়বে ধর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়েই। বেটা ভাই বড় নচ্ছা, তোমাদের গোটা তুচ্ছা। দিলে খুব কিলো খুশি, একদম জোরসে খুশি। আমিও পাকিয়ে খাবো, এ হাওয়া চাগিয়ে খাবো। লাফিয়ে দিগুলো বিড়াল, দেখি আমি ভিতরে শিয়াল। আরে তার শিয়াল কোথা, গেলোটা দাঁড়িয়ে কোথা। দেখে তুই আজকে ওঠা কুকুর জুড়ল ছোটা, আমি কই কম মোকাবার কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাখিদের ঠোকর বলে তুমি গো বলতে ঘরে যেন প্রাণ আসল ঘরে। যাবো ফের গান বলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সেটি ভাই যায় রে ভোলা, মালের ওই বিক্রি গুলা কি বলিস এ হত্যা তোবা না হত্যা। আমি আমাদের আজকের কবি প্রণাম অনুষ্ঠানের সভাপতি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর অভিজিৎ কুমার দের অনুমতিক্রমে এবং আমাদের বাংলা বিভাগের প্রধান ডক্টর অমিত কুমার চক্রবর্তীর অনুমতিক্রমে আজকের কবি প্রণাম অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, ধন্যবাদ। সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করছি তোমরা এখানেই অপেক্ষা করো। আমাদের বাংলার যে ইন্টারনাল আছে, হ্যাঁ, মেজর পেপার আর এসএসসি পেপার আর অন্যান্য 6 সেমিস্টারেও 4 সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সকলকে এখানে অনুরোধ করা হচ্ছে। এখানে তোমরা অপেক্ষা করো, আমরা একটু সময় পরে আমাদের এখানে আসবো। ঠিক আছে?